কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি। মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাট, বিকেলে যৌথ বাহিনীর সঙ্গে বৈঠক। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে মাথা চাড়া দিয়ে উঠছে বিতাড়িত শক্তি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তারেক রহমান। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। টাকার বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের চেষ্টা, অরাজকতার চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, লক্ষ্মীপুরে আটক 85। এবং ভয়াবহ বন্যার 3 মাস পর ফেনীতে শুরু হয়নি পুনর্বাসন কাজ। মানবেতর দিন কাটাচ্ছে নিঃস্ব পরিবারগুলো, নেওয়া হচ্ছে পাইলট প্রকল্প। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এ ঘটনাটি ঘটিয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে সকালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। পরে মোল্লা কলেজের ভবনে হামলা ও ভাঙচুর করা হয়। পরে ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটে তারা। রোববার ভুল চিকিৎসায় অরিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তবে কিন্তু এখানে কিন্তু সকলকে সরিয়ে দিতে চাচ্ছেন এবং তার পাশাপাশি দেখছি আমরা একটু দর্শকদের জানাতে তারা এখন পর্যন্ত কথা বলছেন বাহিনী দেখিনি। তবে কিন্তু এখানে কিন্তু সকলকে সরিয়ে দিতে চাচ্ছেন এবং তার পাশাপাশি দেখছি আমরা একটু দর্শকদের জানাতে চাই, আমাদের শোনাতে পর্যন্ত কথা বলছেন বাহিনী দেখিনি। তবে কিন্তু এখানে কিন্তু সকলকে সরিয়ে দিতে চাচ্ছেন এবং তার পাশাপাশি দেখছি আমরা একটু দর্শক কবির আর সরদ্দির পোলাপান যায়, ওরা ভাঙচুর করে, কারণ গতকালকে সরদ্দির ক্যাম্পাস ভেঙে ফেলছে, আজকে ওরাও গেছে ভেঙে ফেলার পরে ডিএমআরসির পোলাপান সবাই আবার ব্যাক করে আইসা ওদের অনেকজনে মেরে ফেলছে। দর্শক এই মুহূর্তে যাত্রাবাড়ির ডেমরাতে পুলিশ কর্মকর্তা কথা বলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে, এখানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, আমরা এখানে উপস্থিত আর্মির কমান্ডিং অফিসার এবং আর্মি পার্সোনেলদের সাথে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি। ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ, বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। যারা আমাদের এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, সাথে সাথে আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন। আমরা আপনাদের সাথে থাকব, আমাদের সাথে র্যাব, আর্মি পার্সোনেল যারা আছেন তারা থাকবেন। কিন্তু আমরা এই এলাকায় এই জাতীয় কোনো ঘটনার বরদাস্ত করব না। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে 24 ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। এই ঘটনায় থানায় মামলা হবে। এই ঘটনায় আমাদের পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে, সেই আইনানুগ প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করবেন। এবং যদি এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কোন সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন, আমরা সেখান থেকে তা উদ্ধার করে গ্রেফতার করে নিয়ে আসব। আর আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমরা 5ই আগস্ট এবং তার পূর্ববর্তীতে একটি সময় আমরা অতিক্রম করে বর্তমান সময়ে আমরা এসেছি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার থেকে শুরু করে কনস্টেবল লেভেল পর্যন্ত সবাই নতুন এসেছে এখানে। আমরা ছিলাম গ্রামে গঞ্জে পড়েছিলাম, এখন সারা বাংলাদেশ থেকে
যে সমস্ত পুলিশ সদস্যরা যাদের প্রাক চরিত্র ভালো, যারা সৎ, যারা ন্যায়নিষ্ঠ, তাদেরকে ভেটিং এর মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হচ্ছে। যাত্রাবাড়ি ডামরাতে পুলিশ কর্মকর্তা কথা বলছিলেন, আমরা সেখানেই ছিলাম। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের একটি আদেশের ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। রিটকারীদের আইনজীবী জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে নীতিমালার জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেল। পরে হাইকোর্ট রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। মাথা চাড়া দিয়ে উঠছে বিতাড়িত শক্তি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কোনো বিরোধ নেই বিএনপির। অনেকেই বিরোধ সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তারা তো আমাদের দিকে তাকানোর সময়ই পায় না। বিপ্লবের সাথে যাদের আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বড় ধরনের প্রতিবাদ ধ্বংস করে দেওয়া হয়েছে, এক ফাঁসি দেওয়া হয়, সেই ফাঁসির তালিকা বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছেন। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। টাকার বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতার চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়ককে বিভিন্ন যানবাহনের তল্লাশি পরিচালনা করছে পুলিশ। সোমবার সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ধামরাই থানা পুলিশ। কর্মকর্তারা জানান, বিনা সুদে 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বিশেষ মহল শাহবাগে গণজমায়েতের মাধ্যমে অরাজকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। দর্শক, এই বিষয়ে জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, তল্লাশি কতক্ষণ চলবে এবং কাউকে আটক করা হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন যদি আমাদের দর্শকে জানাতেন। যদি যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যেটি রাজধানীর প্রবেশপথ আমিনবাজারে। তাদের এই তল্লাশি কার্যক্রম সেটি করছে। শুরুতেই যদি আমি আপনাকে জানাই যে এখন পর্যন্ত 5টি পরিবহন যারা রাজধানীতে এই বিনা সুদে ঋণ পাওয়া যাবে এরকম লোভে পড়ে যারা নিরীহ একদম মানুষ আছে গ্রামগঞ্জ থেকে এসেছিলেন, সেরকম 5টি পরিবহনকে সাভার থানা পুলিশ আটক করেছে। এবং আটক করে যেহেতু রাজধানীতে এই লোকগুলোকে নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই কার্যক্রমটি এই ঘটনাটি যেহেতু দিয়েছে, সেহেতু পুলিশ এখান থেকে তাদেরকে রাজধানীতে প্রবেশ করতে না দিয়ে কিন্তু তাদেরকে ফিরিয়ে দিয়েছেন এবং 5টি পরিবহনকে কিন্তু তারা আটক করেছেন। আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে আমার পেছনে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, এখানে সাভার থানা পুলিশ রয়েছেন, গোয়েন্দা পুলিশ ঢাকা উত্তর সেই সদস্যরা রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাভার থানা পুলিশের যিনি ওসি রয়েছেন তিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন পুরো টিমটাকে। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকে ধামরাইয়ে পার্শ্ববর্তী থানা যেটি রয়েছে ধামরাই, সেখানেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন। এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনাকে একটু জানাই যদি যে বিদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফিরে এনে সেটি বিনা সুদে মানুষের মাঝে বিতরণ করা হবে, সহজ শর্তে ঋণ দেওয়া হবে, এমন একটি গুজব কিন্তু সাধারণ মানুষের মাঝে
সরিয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু গ্রামগঞ্জে যে সমস্ত মানুষ রয়েছেন, একদমই সহজ সরল মানুষ, সেই মানুষগুলো শহরের দিকে ছুটে আসতে থাকেন। এবং এই চক্রটি, পুলিশ বলছিল যে এই চক্রটির উদ্দেশ্যই ছিল যে এই নিরীহ মানুষদেরকে ঢাকায় জমায়েত করে এখানে একটি বিশৃঙ্খলা তৈরি করার। আমরা একটু এখানে যিনি রয়েছেন দায়িত্বে সাভার মডেল থানার ওসি, তার সাথে একটু কথা বলবো। কি উদ্দেশ্যে আজকে আপনারা এখানে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন? জি, আপনি জানেন আমরা নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে আমরা চেকপোস্ট করে থাকি। প্রায় আজকে আমরা চেকপোস্ট করছি দিনভর সকাল থেকে। তো আমরা চেকপোস্ট করাকালীন আমরা দেখলাম অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে বেশ কিছু গাড়ি বাসভর্তি এবং সেখানে নারী, শিশু, বয়স্ক তাদেরকে একত্রিত করে ঢাকামুখী হচ্ছিল। তো তারা কি উদ্দেশ্যে একত্রিত হচ্ছিল এবং কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা একত্রিত হচ্ছিল, সেই সব রোধ করার জন্য আমরা তাদেরকে ব্যাক করে দিয়েছি। এবং মহিলা এবং যাদেরকে ভুল বুঝায় নিয়ে আসছিল যে ঢাকায় ঋণ দেওয়া হবে, তাদেরকে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, বিদেশ থেকে টাকা যেগুলো নিয়ে ফিরিয়ে আনা হবে। আমরা এ পর্যন্ত 2টি বাস থেকে আমরা ব্যানার সহ তাদেরকে ব্যাক করে থানায় নিয়ে গেছি। সেখান থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে মহিলাদেরকে আমরা 57 জন মহিলা এবং 14 জন পুরুষের এবং 5 জন শিশুর মধ্যে আমরা 3 জনকে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমরা দিনভর আমরা করব সন্ধ্যা পর্যন্ত, পরবর্তীতে উদ্বোধন কর্মকর্তা। আপনাকে জ্যোতি, যেমনটি শুনছিলেন, পুলিশ বলছিল যে তারা তাদের এই কার্যক্রমটি সন্ধ্যা নাগাদ, প্রয়োজনে তারা রাত অবধি এই কার্যক্রমটি পরিচালনা করবেন এবং তাদের এই যে কার্যক্রম এটি অব্যাহত থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন রাজধানীতে প্রবেশ করে কেউ সৃষ্টি করতে না পারে, তাই সেই উদ্দেশ্যে কিন্তু তাদের এই অভিযান পরিচালনা করার চেকপোস্ট বসিয়ে। এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। দেওয়ান ইমন যুক্ত ছিলেন সাভার থেকে। সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেয়ার পথে 85 জনকে আটক করেছে লক্ষ্মীপুর পুলিশ। পুলিশ জানায়, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে ঢাকায় সমাবেশে নেওয়া হচ্ছিল। রোববার রাতে বাস ও মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়। জেলার গরিব ও অসহায় মানুষকে টার্গেট করে সুদ ছাড়াই 1 লাখ টাকা করে দেওয়ার প্রলোভন দেখানো হয় বলে জানান পুলিশ সুপার আখতার হোসেন। চট্টগ্রামে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দর্শক, বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ডেঙ্গু সচেতনতায় যথাযথ পদক্ষেপ কি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কি তথ্য রয়েছে আপনার কাছে? ডেঙ্গুর কথা বলতে গেলে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যু যেন বাড়ছে, কারণ গতকালকে চট্টগ্রামে একজন নারী মৃত্যু হয়েছেন। ডেঙ্গুতে যে প্রাদুর্ভাব সেটি বাড়ার কারণে ইতিমধ্যে হাসপাতালগুলিতে সতর্কতাও জারি করা হয়েছে। আমরা যেখানে রয়েছি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে, এই হাসপাতালে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। পাশাপাশি অন্যান্য যেসব সাধারণ ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু আলাদাভাবে ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং নগরের পাশাপাশি আমরা যেটি জেনেছি, আশপাশের সবগুলো উপজেলাতে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে এবং ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হচ্ছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভয়ও কাজ করছে, কারণ জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বসুর, মিরেশ্বরাই, সীতাকুণ্ডু, আনোয়ারা, পটিয়া, কর্ণফুলী এইসব উপজেলায় কিন্তু গড়ে 10 থেকে 12 জন মানুষ কিন্তু সারাদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পাশাপাশি নগরের হাসপাতালেও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ আসছেন। আমরা জরুরি বিভাগের যে হিসাবে পেয়েছি সেই হিসাবে এখানে গড়ে 30 থেকে 35 জন, আবার অনেক সময় 40 থেকে 45 জন পর্যন্ত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসছেন। যারা আসছেন তারা অধিকাংশ কিন্তু জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এইসব রোগ নিয়ে আসলে তাদেরকে যখন হাসপাতালে পরীক্ষা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ভর্তি দেওয়া হচ্ছে, তাদের অধিকাংশ কিন্তু ডেঙ্গু শনাক্ত হচ্ছে এবং ডেঙ্গু শনাক্তের হার বলতে গেলে বেশি। এবং এই ডেঙ্গুর কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম কিন্তু চট্টগ্রামে জোরদার করছেন চট্টগ্রামের যে সদ্য মেয়র ডাক্তার সাদাত হোসেন চৌধুরী। তিনি দায়িত্ব নেওয়ার পরপর নগরের আশপাশের যতগুলো জায়গা রয়েছে এবং যতগুলো উন্মুক্ত স্থান রয়েছে সবগুলো উন্মুক্ত স্থানে তারা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন। পাশাপাশি মশক নিধন যে কার্যক্রম সেটি তিনি জোরদার করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো এলাকাগুলোতে, বিশেষ করে যেসব এলাকাগুলোতে মশার সংক্রমণ বেশি বা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি বাড়ছে সেসব এলাকাগুলোতে কিন্তু মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মেয়র। এবং আমরা আজকে সকালেও দেখেছি কয়েকটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছেন। পাশাপাশি চট্টগ্রামে যেসব উন্মুক্ত এলাকা রয়েছে যেখানে মশার
প্রাদুর্ভাব বেশি হয়, যেখান থেকে ডেঙ্গু মশা উৎপন্ন হয়, সেই সব জায়গাগুলোতে কিন্তু মশক নিধন কার্যক্রম চালু রেখেছেন। পাশাপাশি তিনি মেয়র বলেছেন যে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার জন্য উন্নত বিশ্ব থেকে বা উন্নত দেশগুলো থেকে মশার যে ঔষধ দরকার সেটি আমদানি করা হবে। ইতিমধ্যে নগরীর জেলা সিভিল কার্যালয় থেকে নগরের কয়েকটি এলাকায় কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে সিভিল পক্ষ থেকে। এতে করে সাধারণ মানুষের মাঝে ভয় কাজ করছে। ডেঙ্গুর কারণে চলতি বছরে এখন পর্যন্ত 21 জন নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে 21 জন নারী নিহত হয়েছেন এবং গত 3-4 দিন আগে পরপর 3 দিনে কিন্তু 6 জন নারী পুরুষ নিহত হয়েছেন। ডেঙ্গুতে এখন পর্যন্ত চট্টগ্রামে প্রায় 1200-এরও অধিক মানুষ আক্রান্ত হয়েছে। চলতি মাসে, যে চলতি মাস চলছে আজ 25 নভেম্বর, এই চলতি মাসে কিন্তু 14 জন নারী নিহত হয়েছেন। তো ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় 3 মাস পার হলেও এখনো শুরু হয়নি পুনর্বাসন কাজ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো এখনো অন্যের আশ্রয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। ক্ষতিগ্রস্তদের দাবি সরকারিভাবে তালিকায় নাম ওঠানো ছাড়া আর কিছুই হয়নি। জেলা প্রশাসক বলছেন যে সরকারিভাবে পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন জানাচ্ছেন নাসরিন আক্তার। আমরা উপজেলায় দরখাস্ত দিয়েছি, এখনো কেউ খোঁজ খবর নিতে আসি না। আমরা ছেলেমেয়েদেরকে অনেক কষ্টে আছি, অনেক আরেকজনের বাসায় আছি, তারা আমাদের খাওয়াচ্ছে, সবকিছু করছে। এখন এই ঘরগুলা 210,000 টাকা এমবিও টাকা দিয়ে কি করি চলবো, তার কোনো সরকার থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। ফেনীতে ভয়াবহ বন্যার প্রায় 3 মাস পার হলেও পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় এভাবে আক্ষেপ জানান ক্ষতিগ্রস্তরা। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় এখনো বসবাস করছেন অন্যের ঘরে। সহায় সম্বল হারিয়ে বিত্তবানদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন অনেকে। বন্যা আগে 3 মাস গড়ানা আমার ভাঙি চুরি গেছে, তখন আজকে 3 মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না। একদিনে তো জীবন কি দুঃখের জীবন দুঃখেই যার, মা বাপের কাছেও সুখাই নেই, স্বামীর ঘরেও সুখাই নেই। আমরা এখন পর্যন্ত অনেক কষ্টে আছি, নিজের ঘর বাড়িতে থাকতে পারতেছি, অন্যের ঘরে আশ্রয়িত আছি। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর 6 উপজেলায় 8,659টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 1,718টি ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত 6,941 পরিবার। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 12 লাখ টাকা। এদিকে ক্ষতিগ্রস্ত 110টি পরিবারকে পাইলট প্রকল্পের আওতায় সেনাবাহিনীর মাধ্যমে ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে 110টি পরিবারকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। ফেনীতে এবারের বন্যায় 1,020,72,039 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে সহায় সম্বলহীন পরিবারগুলো। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে ময়মনসিংহ নগরীতে একের পর এক বাড়ি ফ্ল্যাট নির্মাণ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল। তার অবিশ্বাস্য বাড়ি বিলাসে হতবাক অন্য শিক্ষক ও স্থানীয়রা। অনিয়ম দুর্নীতি ছাড়া এমন বিলাসী জীবন কোনোভাবেই সম্ভব নয় বলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সহকর্মী ইলিয়াস আহমেদের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন সালমা জাহান। ময়মনসিংহের নান্দাইলের কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল। তবে নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের আশীর্বাদে বদলে যায় ভাগ্য। 2019 সালে বনে যান উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে না গিয়ে জড়িয়ে পড়েন নানা অপকর্মে। স্ত্রী ও নিজের নামে ময়মনসিংহ নগরীর শানকিপাড়া নয়নমণি মার্কেটের পেছনে গড়ে তোলেন 6 তলা বিলাসবহুল বাড়ি। এর পাশেই যৌথভাবে গড়ে তোলেন 6 তলা 2টি ও 9 তলা 1টি বাড়ি। শহরে ও গ্রামে কিনেছেন জমি।
এসবের জেরে স্থানীয়দের সঙ্গে জড়িয়েছেন বিবাদেও। এই মাজারের এই জায়গাটি প্রথম উজ্জ্বলরা কিনা নেয়, কিনা তারা 9 তলা করে। আর পরবর্তীতে এই পিছনের যে খাদেমখানা এটা পরবর্তীতে তারা কিনা নেয়, এটাতে করে 6 তলা। আমি লীগের সরকারের আমলে এত টাকা কিভাবে পায়? একজন শিক্ষকের দ্বারা তো এত কিছু করা সম্ভব না। মধ্যবিত্ত থেকেও আরো নিচু থেকে আর্ন করেছেন উনি। এখান থেকে কেউ এই রাতারাতি 4-5টা বাড়ির মালিক হইতে পারে কিনা আমার সন্দেহ আছে। সে একজন প্রাইমারি টিচার হয়ে এত টাকা উৎস কোথায়, সোর্স কোথায়, এটা আমরা জানতে চাই। এসব নিয়ে তার অবস্থান জানতে চাইলে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত শিক্ষক উজ্জ্বল। পরে গোপন ক্যামেরায় ধারণ করা হয় তার কথা। আমার পার্সোনাল পণ্য ওর পার্সোনাল পণ্য এগুলো তো হয়েছে আর বাসের 30 টাকা জমি দিচ্ছি, আব্বা 7 লাখ টাকা বেতন দিচ্ছি, স্পষ্ট মনে আছে। আর আমার আব্বা নিজে একই হাতে নিজে জমি দিচ্ছি। আমার আব্বা কিন্তু অনেক শিখছে, ঠিক আছে, সুপার মাস্টার বায়ু কথা শিখছে, ওনাকে সবাই ছিল, ওনার একটা অন্যরকম। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর তোপের মুখে স্কুলে অনিয়মিত হয় জাহাঙ্গীর হোসেন উজ্জ্বলকে করা হয় শোকজ। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই বলে স্পষ্ট জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কোনো শিক্ষক না, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত হওয়ার কোনো সুযোগ নাই, এবং সে যদি সরকারের আচরণবিধি লঙ্ঘন হবে যদি সে করে, যদি এটা প্রমাণ থাকে যে হ্যাঁ পলিটিক্যালি সে কোনো দলের সাথে সম্পৃক্ত প্রমাণ থাকে, সেটা রিপোর্ট প্রমাণ সহ দিলে অ্যাকশন হবে। উজ্জ্বলের আয়ের উৎস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের চক্রবর্তীতে বকেয়া বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। গেল সপ্তাহে 6 দিন আন্দোলনের পর কিছু শ্রমিক অক্টোবর মাসের বেতন পান, কিন্তু অধিকাংশই পাননি পাওনা বেতন। আর বেতন না পাওয়া শ্রমিকরা সড়ক অবরোধ করেন। রোববার সন্ধ্যায় 4 ঘন্টার অবরোধের পর সোমবার সকাল 9টা থেকে আবারও মহাসড়কে অবস্থান করছে তারা। আন্দোলনকারীদের দাবি কয়েক হাজার শ্রমিকের বেতন বাকি থাকায় আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন তারা। তবে বিকল্প রাস্তা ব্যবহার করে চলছে যানবাহন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বে অবহেলা পেলে ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সোমবার 12টার দিকে চট্টগ্রামের জামাল খানের চেরাগি পাহাড় মোড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, রাতে কিংবা দিনে কোনো পরিচ্ছন্নতা কর্মী কাজ না করে দায়িত্ব অবহেলা করলে তাদের চাকরি চলে যাবে। পরিদর্শনের সময় ওয়ার্ডের সুপারভাইজারের উপস্থিতিতে কর্মরত সব পরিচ্ছন্নতা কর্মীর হাজিরা নেন সিটি মেয়র। পরে তিনি কয়েকটি জায়গায় ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছেটান। চট্টগ্রামকে একটি সুন্দরভাবে সাজানোর চিন্তা করেছি। এই জন্য আজকে হয়তো আপনারা আমাকে রাস্তায় রাস্তায় দেখছেন। পরিচ্ছন্ন কর্মকর্তারা আছেন, তাদেরকে আবারও বলছি যে কোনো ধরনের ফাঁকিবাজি আপনারা করবেন না। এটাকে আপনারা আপনাদের যে রুজি রোজগারের যে উপায় হিসাবে নিয়েছেন, এটাকে আপনারা অবশ্যই হক হালালি হিসাবে সেটা নেবেন। যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে বন দখল করে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুকের গড়ে তোলা কলোনি সহ অর্ধশতাধিক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। অভিযানে সদর উপজেলার গুচ্ছ গ্রামে 3 একর বনভূমি উদ্ধার করা হয়। এ সময় বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়ি সহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। বন বিভাগ জানায় এই এলাকায় 9 একর বনভূমি বেদখলে হয়েছে। 5 অগস্ট হাসিনা সরকারের পতনের পরেও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বন দখল করে ঘর বাড়ি নির্মাণ করা হয়। বাধা দিতে গেলে ওমর ফারুকের উস্কানিতে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর কয়েকবার হামলার ঘটনাও ঘটে। অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহতদের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে পুলিশের একটি দল KNA সদস্যদের লাশ উদ্ধার করে রুমা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। পরে নিহতদের বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানায় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী। গেল রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে নিহত হয় কুকি চিন ন্যাশনাল আর্মির এই 3 সন্ত্রাসী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক আরজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া থানা পুলিশ জানায় এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে অজ্ঞাত এক চালককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার ভোর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরোয়া এলাকা থেকে অভিযুক্ত অটোরিকশা চালক আরজু মিয়াকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এই সময় জব্দ করা হয় তার অটোরিকশাটিও। নির্মাণের 6 মাসেও চালু হয়নি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক একটি ভবন। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি চালু না হওয়ায় মুখ থুবড়ে পড়েছে কার্যক্রম। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 28 কিলোমিটার দূরের নাচল উপজেলা এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ভবন। 6 মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তবে এখনও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এ কারণে বাধ্য হয়ে পুরাতন ভবনের 2য় তলায় প্যাথোলজিক্যাল বিভাগেও গাদাগাদি করে রাখা হয়েছে রোগী। ওষুধ, চিকিৎসক সংকট ও শয্যা সংকটে হিমশিম খাচ্ছে নাচলের 2 লাখ বাসিন্দার চিকিৎসার একমাত্র ভরসাস্থল স্বাস্থ্য কমপ্লেক্সটি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত নতুন ভবনের কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। হাসপাতাল হিসাবে যতগুলো ডাক্তার লাগে বরাদ্দ থাকলেও এখানে কেউ প্রেজেন্ট থাকে না। একটু সমস্যা দেখলেই তাকে রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়। পুরোনো যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে রোগীরা সব থাকতেছে এবং তারা খুবই মানবেতরভাবে থাকতেছে। একজন সুস্থ লোক অসুস্থ হয়ে পড়বে। বেড ছাড়া বিভিন্ন জায়গায় পড়ে আছে, যত্রতত্র অবস্থায় বিভিন্ন রোগীরা পড়ে আছে। তাদের করুণ দশা, ঠাসাঠাসি করে যখন জায়গা হয়নি তখন শেষ পর্যন্ত জায়গা হয়েছে তাদের বারান্দায়। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালটিতে বেশিরভাগ সময় পাওয়া যায় না প্রাথমিক চিকিৎসা সেবাও, পাঠিয়ে দেওয়া হয় জেলা শহরে। আমরা এসে এখানে ঠিক মতন ওষুধ পাই না, ডাক্তার ঠিক মতন বসে না, রোগীর খুব সমস্যা হয়েছে। ঠিক মতো ডাক্তার বসে না, অপারেশন হয় না, কোনো কিছু হয় না, কোনো কাজই হয় না, সব কোনো রাস্তায় চলে যায়। ডায়রিয়া, কলেরা এসব রোগী গেলার মেডিকেল থেকে তো আপনার ওই স্যালাইন টেলাইনগুলো এইগুলো কিন্তু হচ্ছে আমরা বাইরে কিনতে হয়। বেশি ওষুধ দিলে প্যারাসিটামল দেয়, অ্যান্টাসিড দেয়, এর উপর আর কোনো ওষুধ নেই মেডিকেলে। চিকিৎসকদের শূন্যপদ পূরণ এবং নতুন ভবনটি চালুর আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 4 জন চিকিৎসক আছেন, মেডিকেল অফিসার, একজন ফাউন্ডেশন ট্রেনিং এ থাকে। একটু সংকট তৈরি হয়েছে, উনি 27 বা 28 তারিখে শেষ হবে, আসলে আরেকটু সংকট কমবে। আর এছাড়াও আমি ডিজি অফিসেও অবহিত করেছি, আমাকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী সপ্তাহের ভিতরে 2 থেকে 3 জন মেডিকেল অফিসার পাবেন। দ্রুত সব সংকট কাটিয়ে নিশ্চিত করা হবে স্বাস্থ্যসেবা, এমনটাই আশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে দেশের 15টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা উদযাপনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল কালচারাল ফেস্ট 2.0। ইভেন্ট বক্স আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রধান স্পন্সর ছিল আরং ডেইরি। নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকার প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের। ইভেন্ট বক্সের চেয়ারম্যান শারমিন রহমান ও সিইও সাবরিনা রহমান জানান, এটি শুধুমাত্র একটি ইভেন্ট নয়, বরং তরুণদের সৃজনশীলতার মঞ্চ। কালচারাল ফেস্ট 2.0 শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম। ইভেন্টটি দেশের সাংস্কৃতিক ঐক্য ও ঐতিহ্যের প্রতিফলন বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ভবিষ্যতে এ ধরনের ইভেন্টের মাধ্যমে তরুণদের প্রতিভা তুলে ধরার আশা করছে আয়োজক ইভেন্ট বক্স। দর্শক, এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, মোল্লা কলেজে ভাঙচুর লুটপাট, বিকেলে যৌথ বাহিনীর সঙ্গে বৈঠক। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা, হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতের। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে মাথাচাড়া দিয়ে উঠছে বিতাড়িত শক্তি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় তারেক রহমান। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। টাকার বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের চেষ্টা, অরাজকতা চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, লক্ষ্মীপুরে আটক 85। এবং ভয়াবহ বন্যার 3 মাস পরও ফেনীতে শুরু হয়নি পুনর্বাসন কাজ, মানবেতর দিন কাটছে, নিঃস্ব পরিবারগুলোতে নেওয়া হচ্ছে পাইলট প্রকল্প। দর্শক, ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লাইক সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।